সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। সারা পৃথিবীর যে যেখান থেকে দেখছেন আমাদের অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ। আমাদের অতিথি ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম। আমরা বিদেশে, পৃথিবীর নানা প্রান্তে সবচেয়ে সিনিয়র যে নেতারা আছেন আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন, এম এ কাশেম তাদের একজন। তার সাথে আমরা আড্ডা মারবো, তার কাছে শুনবো, অনেক গল্প আছে তার কাছে। কাশেম ভাই, আপনাকে শুভেচ্ছা। হ্যাঁ, ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা। এবং আপনার এই অনুষ্ঠানে যারা এই মুহূর্তে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনি কত বছর ধরে আওয়ামী লীগের সাথে জড়িত, কাশেম ভাই? আসলে ১৯৭৫-এর ১৫ই আগস্ট যেদিন বঙ্গবন্ধু নিহত হয়, ওই দিন আমাদের বাড়িতে একটা উৎসব ছিল। তো ধরে নেন যে ওই দিন থেকেই আমি ছাত্রলীগের ঝান্ডা হাতে নিয়ে এই মসৃণ পথে হাঁটা শুরু করেছি। ওই 15ই আগস্টের ওই দিন থেকেই। হুম। আর আজকে বাংলাদেশটা, যে ছারখার বাংলাদেশটা, এখানে আপনাদের ফ্রান্সের এক ভালো অবদান আছে। কিন্তু এই ফ্রান্স থেকে প্রফেসর ইউনূস গিয়ে বাংলাদেশে ক্ষমতায় বসেছেন। আর 1 বছরে বাংলাদেশটা দেখলো, মানে অনেকের ধারণা ছিল যে একটা নোবেল পুরস্কার বিজয়ী একটা মানুষ হতে ভালো কিছু করবে। উনি কি করেন সেটা তো দেখলো সবার আগে আর কি। আসলে উনি যে ফ্রান্সে ছিলেন, তার সাথে কি আপনাদের কোনো ধরনের যোগাযোগ ছিল বা কখনো দেখা হতো এমনি? না, না, আমি কখনো তার সাথে যোগাযোগ বা তাকে দেখার বা আলাপ করার কোনো আগ্রহ আমার কোনো কালেই ছিল না। উনি যখন নোবেল আহ, ইয়েটা পেলেন, এরপরেও উনি ফ্রান্সে এসেছেন, কিন্তু আমি উনার সান্নিধ্যে যাওয়ার ইচ্ছা আমার কেন জানি হয়ে উঠে নাই। যখন কোনো জিনিস আমার নিজ থেকে আগ্রহ না হয় সেটা আমি করতেও রাজি না। কারণ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু অনার্স মাস্টার্স, এবং এই জোবরা গ্রাম, হ্যাঁ, উনি যেখানে আপনার তেভাগা বা বিভিন্ন কর্মসূচি করছে। যদিও আমরা যখন ইউনিভার্সিটির ছাত্র, তখন ইউনিভার্সিটির শিক্ষক উনি ছিলেন না। উনি তখন ওই যে তার আহ, এইগুলা নিয়ে আছে, ধান্দা নিয়ে আছে। কিন্তু আমার কোনো কালে উনি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আমি ওই ইউনিভার্সিটির ছাত্র। হ্যাঁ, আমাদের অনেক বন্ধু তখন গ্রামীণ ব্যাংকে চাকরি করছে, এটা ঠিক। এবং এই সবার কাছে শুনতাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বললেই চাকরি ওকে হয়ে যেত। ওই চাকরির আকাঙ্ক্ষ আমার মধ্যে আসেনি। যাই হোক, এখানে মানে আহ, তার মানে একটা জিনিস যেটা উনাকে বলাই হয় যে মোটিভেটর। হ্যাঁ, তো মোটিভেটর হচ্ছে যে কোনো একটা আপনার প্রোডাক্ট জিনিসটাকে আপনি মার্কেটিং করার যে ক্যাপাসিটি, হ্যাঁ, এটা উনার পুরা দমে আছে। এটা একেবারে নো ডাউট। কারণ উনি যখন কথা বলে, উনার শরীর অঙ্গি ভঙ্গি এমন ভাবে করে, এটা দিয়ে মিথ্যা জিনিসটাকে উনি আহ, সত্য প্রমাণিত করতে চায়। এই ব্যাপারে উনি খুবই পারদর্শী। এবং মানে আমি আপনি আপনি ক্যানভাসার, আপনি বলছেন ভালো ক্যানভাসার সে। ক্যানভাস, রাইট, রাইট, রাইট। হ্যাঁ, আমরা আমাদের দেশে আমরা ছোটকাল থেকে যেগুলো দেখে আসছি, ধরেন বিভিন্ন বড়ি, তাবিজ, এগুলো বিক্রি করে বাজারের উপরে। হ্যাঁ, অনেক কথা বইলা ওই মানুষকে বোকা বানায়। হ্যাঁ, আমরা এটা ছোটকাল থেকে, আপনিও দেখছেন, আপনার এলাকায় আছে, আমার এলাকায় আছে, সব জায়গায় আছে। বাট ওরা যেই মানে, উনি একটু উন্নত মানের। উনি এখানে শুধু আমাদের দেশের সাধারণ মানুষকে যে বোকা বানাইছে তা না, এখানে ইন্টারন্যাশনালি বিভিন্ন আমেরিকা বলেন, ইউরোপ বলেন, এখানের অনেক ভালো মানুষদেরকেই বোকা বানাইছে। হ্যাঁ, এবং এমন ভাবে সে মিথ্যাকে সত্য পরিণত করার জন্য আপনি দেখেন, 8ই আগস্ট উনি বাংলাদেশে যাই আপনার শপথ নিল, ইত্যাদি ইত্যাদি। অদ্যাবধির তার প্রত্যেকটা কথা কাজের সাথে কোনো মিল আছে? প্রতি মুহূর্তে সে মিথ্যাচার করতেছে।
প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে সে মিথ্যাচার করতেছে। হ্যাঁ, তো এইটাই তার গুণ, এটাতে সে পারদর্শী, এটা নো ডাউট। হুম। এবং এই এই ফ্রান্সে আপনি ভাই, আপনি 32 নম্বরের সাথে আপনি ব্যক্তিগত ইয়া কবে প্রথম গেলেন, কি মনে হতো, এটা একটু বলবেন? 32 নম্বর বাড়িটা। বাড়ি ভাই, নেত্রী যখন 81 সনে আওয়ামী লীগের সভাপতি হইয়া, মানে কথার কথা উনি সত্রই নিয়ে আসলেন। হ্যাঁ, এরপরে উনি 32 নম্বরে গেলেন, ওনারে ঢুকতে দিল না। আমার যতটুকু মনে পড়ে, এরপরে উনি আবার একটু ইন্ডিয়াতে গেছিলেন কয়েকদিনের জন্য। এরপরে উনি আসছে, আসার পরে বোধহয় এই 32 নম্বরের চাবিটা পাইছে। তো আমার প্রথম স্মৃতিটাই হচ্ছে নেত্রীর সাথে। হ্যাঁ, এই 32 নম্বরের বাড়ির সামনে যে ঘাস, হ্যাঁ, ওই ঘাসের মধ্যে আপা বসা, এবং আমি এবং আমরা চট্টগ্রাম থেকে যারা আসছিলাম, বা আমরা তো চট্টগ্রাম থেকে আইসা উনারে 17 মে তেজগাঁও এয়ারপোর্টে উনাকে আমরা রিসিভ করছি, মুষলধারে বৃষ্টি ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেকেন্ড টাইম যেটা, সেটাতে ওই দিন বা পরের দিন হবে, আমার মনে হয় পরের দিন হবে। উনি 32 নম্বরে আসছে, আমরাও গেছি। আপা একটা ছবি উঠামো, আসো। হ্যাঁ, তো উনি চেয়ারে বসা, আমাদের এক সময় জননেত্রী শেখ হাসিনা যখন 96 সনে ক্ষমতায় আসেন, উনার আহ, আহ, মানে সরকারি চাকুরিতে ছিল আমাদের আলাউদ্দিন নাসিম। হ্যাঁ, এতদিন আছে, হ্যাঁ। হ্যাঁ, ও আমি আমি একেবারে নেত্রীর পিছনে দাঁড়ানো, আমার পাশে আলাউদ্দিন নাসিম, আরো চিটাঙ্গের কয়েকজন ছিল। তো আমি 98-তে বোধ হয় তার সাথে আমার আবার নেত্রীর মানে প্রাইম মিনিস্টারের অফিসে দেখা আর কি। তা আমি বাইদি ভাই তার ছবিটা দেখালাম, আমি বলি, নাসিম এটার কথা মনে আছে? ও মা গো, এটা আপনি কই পেয়েছেন? আমি বলি, না আমি সংগ্রহে রাখছি। হ্যাঁ, তখন অলরেডি আমি ফ্রান্সে। হ্যাঁ, কিন্তু ওই যে বাংলাদেশে গেছি এই সে হ্যাঁ, ওই ছবিটা তার ভাই ভাই আমার একটা এটা কপি করে দেন। যাই হোক, আমি কপি করে দিছি। আমার প্রথম 32 নম্বরে যাওয়া ওই দিন, এবং নেত্রীর সাথে আমার প্রথম ছবিটা ওই দিন। এরপরে ধরেন অনেকবারও গেছি আমি এই নির্বাচনের আগেও। হ্যাঁ, আমাদের কথার কথা ফ্রান্স থেকে কয়েকজন আহ, দেশে গেছিল। হ্যাঁ, তো ওদেরকে নিয়ে আমি 32 নম্বরে গেছি, টঙ্গিপাড়ায় গেছি। হ্যাঁ, এরকম। হুম আমাদের এখানকার অর্গানাইজিং সেক্রেটারি, জয়েন্ট সেই সেক্রেটারি। 32 নম্বরটা ফ্রান্স থেকে পয়গাম আসলো, 32 নম্বর ভাঙা হইলো। এই রাইট। জিনিসটা কি আপনি যখন ভাবেন, আপনার মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি হয়? আমরা এই মুহূর্তে যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা দেশপ্রেমিক জনগণ, এদের কাছে আমরা যারা ফ্রান্সে বসবাস করি, আমি নয় শুধু, প্রত্যেকটা লোক প্রশ্নের সম্মুখীন। এটা আমার যে কত লোক কত জায়গা থেকে টেলিফোন করে, ভাই একটা কিছু করেন, ভাই একটা কিছু করেন। এই আবেগ, এই যে মানুষের যে অনুভূতি, এটা এটার জন্য আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি একটা গিলটি। এই জন্যে গিলটি, আমি প্রথম তার বিরুদ্ধে পদক্ষেপ নিই 2020-এ। খেয়াল করছেন, যখন সে বঙ্গবন্ধুকে নিয়ে, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে, বঙ্গবন্ধু পরিবার নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষমূলক কন্টেন্ট তৈরি শুরু করলো, তখন সেটার কিছু ডকুমেন্ট সহ এখানকার লোকাল প্রিফেকচার বলে, মানে পুলিশ পুলিশ প্রধানের কার্যালয়, সেখানে গিয়ে তার বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করি। আমাদের জেনারেল সেক্রেটারি, আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট, এবং ইউরোপ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি আবার ফ্রান্সে বসবাস করে, আপনি বোধহয় জানাবেন। ওরা সয়ে আমরা 4 জন গিয়ে ওখানে সশরীরে অভিযোগ দায়ের করি। হ্যাঁ, লিখিত অভিযোগ। হ্যাঁ, তখন তারা আমাদেরকে আশ্বস্ত করলো যে দেখো, এইটা তো তোমার দেশ না, তুমি
এখন এখানকার নাগরিকত্ব গ্রহণ করছো সেটা ঠিক আছে, কিন্তু তোমরা যদি বাংলাদেশের আঙ্গিকে চিন্তা করো তাইলে কিন্তু সেটা হবে না। এখানে মানুষের অধিকার আছে, মানব অধিকারে এখানে খর্ব করা যাবে না। আমরা এগুলা নিয়ে ইনভেস্টিগেশন করে, হ্যাঁ, তথ্যের উপরে তারে ডাকবো বা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা অপেক্ষা করলাম, ফাইনালি কিছুই হইল না। এখানে ফ্রান্স এমবেসিতে বাংলাদেশের আর্মিদের একটা মানে ডিজিএফআই মোস্ট প্রবাবলি একটা সংস্থা আছে যেটা দূতাবাস দূতাবাস নিয়ন্ত্রণ করে বা দূতাবাস ওদের সাথে যোগাযোগ করলাম, যারাই আসছে এখানে তখন দায়িত্বে ছিল। হ্যাঁ, তারপরে আমার মাথায় আসলো যে বাংলাদেশে যাইয়া তার বিরুদ্ধে আইটি মামলা করব। তো তার সমস্ত মানে বাংলাদেশের ঠিকানা, তার নাম, জন্ম তারিখ, এটা সেটা জোগাড় করে গেলাম বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে আমি নোয়াখালীতে চেষ্টা করলাম, ঢাকাতে চেষ্টা করলাম, যারা আমাদের কোথার কথা ভাইয়েরা উকিল টুকিল আছে বললো যে না, এটা আইটি সেকশন, আপনাকে চট্টগ্রাম যাই মামলা করতে হবে। মানে অর্থাৎ দিল্লি দূরস্থ এরকম একটা ঘটনা আসলে আমি পারিনি। তারপরে এখানে যেটা মানে আপনি যেটা বলছেন, 32 নম্বর ভাঙা মানে তো বাংলাদেশটাকে ভেঙে ফেলছে। আর বাংলাদেশ তো আসলে ভেঙে গেছে কিন্তু 5ই আগস্ট। দেখেন, এই যে জামাত শিবিরের যে ষড়যন্ত্র, আমরাই তো ক্ষমতায় ছিলাম, আমাদের দল ছিল, লক্ষ লক্ষ কর্মী, কোটি কোটি মানুষ এই আওয়ামী লীগের নামে, এই বঙ্গবন্ধুর নামে জীবন উৎসর্গ করার মতন মানুষ আমাদের ছিল। এর ভিতরে এত ষড়যন্ত্র কিভাবে করল, কিভাবে তারা 54 বছর মানে 53 বছর সেই 1971-এর সেই মুক্তিযুদ্ধকালীন সময় থেকে যে ষড়যন্ত্রটা শুরু হয়েছে সেটার পরিসমাপ্তি ঘটাইল তারা আইসা 2024-এ 5ই আগস্টের মতন একটা নারকীয় জঙ্গি তৎপরতার 32 নম্বরে কাশেম ভাই, 32 নম্বরে পৃথিবীর যত অতিথি, যত গেস্টরা আসছেন, সর্বশেষ আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। হ্যাঁ 32 নম্বরে হ্যাঁ আসছেন ফ্রান্সের হ্যাঁ প্রেসিডেন্ট, ওই আর্টিস্টের বাড়িতে গেছেন, যে রাইট, আর্টিস্টের ওই আর্টিস্টের বাড়িটাও পুড়িয়ে দেওয়া হয়েছে। উড়িয়ে ওই দেওয়া আর্টিস্ট হয়েছে। ওই আর্টিস্টের সে সম্ভবত ফ্রান্স চলে গেছে, ফ্রা- ফ্রান্সে চলে গেছে। না, ফ্রান্সে আছে, ফ্রান্সে আছে, আমার সাথে ফ্রান্সে, যোগাযোগ আছে। হ্যাঁ, ফ্রান্সে হ্যাঁ চলে গেছে। তো হ্যাঁ ওই ফ্রান্সে আছে। আর্টিস্টকে নিয়ে আপনার ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে দেখা করতে পারেন একবার, বিষয়টা নিয়ে। আসলে আসলে আজ পর্যন্ত সে আমার আহ, মানে আমি যে এরিয়াতে থাকি এটার কাছেই থাকে। হ্যাঁ, কেন জানি, হ্যাঁ কয় মানে আঙ্কেল আপনি আমার এখানে আসিয়েন না, আমি আপনার বাসার নিচে যাবো, আমি আপনার সাথে যোগাযোগ করব, এখনো আমরা বৈশা একটা কফি খেতে পারিনি। কেন জানি, আমি জানি না, বাট মানে আমার চেষ্টা আছে। ওইখানে যাওয়ার জন্য ভয় পায়। আছে, হইতে পারে, হইতে পারে, হইতে বেশ। পারে। তবে এটার বাহিরে ওর জন্যে আমি নামটাই নিতে আমার খারাপ লাগে। হ্যাঁ, আমি কিন্তু এখানকার একেবারে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং এখানকার যারা এজাইল আহ, তত্ত্বাবধান করে, মানে রাজনৈতিক আশ্রয় ব্যাপারটা যারা দেখে, ওদের কাছে প্রায় 7-8 মাস হয়ে গেছে। হ্যাঁ, আমি একটা চিঠি দিয়েছি, মানে একই চিঠি সব জায়গায় অনুলিপি দিয়া ওখানে তাদেরকে জানাইছি বা তার আপনার ভিত্তিতে এখানে একটা ফ্রান্স থেকে একজন লিখেছেন কাশেম ভাই, জি, সোহেল মজুমদার শিপন নামে একজন লিখেছেন, পাঁচ না, ওই আগস্টের ভয়ঙ্কর তাণ্ডবের পর প্রথম প্রতিবাদ সভা করেছিল ফ্রান্স আওয়ামী লীগ। হ্যাঁ, হুম, 15ই আগস্টে। 15 আগস্টে। এবং ওখানে মানে আমাদের কথার কথা একটা শপথ বাক্য পাঠ করেছি আমি সবাইকে, এই আর কি। এবং ওই মুহূর্ত থেকে ধরেন, আপনার আগামীতে 28-29 তারিখে ফ্রান্স আওয়ামী লীগের বিশেষ প্রোগ্রাম আছে। জি, 28 তারিখে আমরা মানে নেত্রীর জন্মদিনে কেক টেক না কেটে, অর্থাৎ
জন্ম উৎসব তো আনন্দ করা, সেই আনন্দটা আমরা করতে পারবো না। হ্যাঁ, আমরা হয়তো একটু দোয়া করাবো নেত্রীর জন্য, দেশের মানুষের জন্য, নেতা কর্মীদের জন্য, ওই দোয়াটা করে হয়তো একটু আলোচনা করে এটা শেষ দিয়া বা কিন্তু আমাদের 29 তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যে ম্যানিফেস্টেশন, ওটার জন্য ধরেন আমরা আহ, নেত্রী নেত্রীর মতামত নিছি আমি। হ্যাঁ, এবং নেত্রীর মতামতের ভিত্তিতেই এটা করতেছি এবং এটা মোটামুটি আমরা অনেক ক্ষেত্রে অর্গানাইজ, আমাদের লোকজন সব জায়গায় অর্গানাইজ করতেছে। ইউরোপের বিভিন্ন জায়গা থেকেও মানুষজন আসতেছে। হ্যাঁ, সিলেটের মেয়র থাকবেন, আমাদের ইউরোপ আওয়ামী লীগের প্রেসিডেন্ট থাকবেন। একটা কথা আমি আপনারা জানাই রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে একটা ফাইল রেডি করছি বিভিন্ন তথ্য প্রমাণ সহ। এটা ছিল আমার 2 মাসের ফাইল। পরে আমি আপাকে জানাইলাম, আপা এই ধরনের বিভিন্ন তথ্য উপাত্ত সহ আমরা একটা ফাইল বানাইছি। কয় কবের? আমি কইলাম বলে এটা হইলো আগস্ট সেপ্টেম্বর, এই 2 মাস। কয় না, তুমি এটারে 16 জুলাই থেকে করো, কারণ যেহেতু হত্যাযজ্ঞ শুরু হয়েছে কিন্তু 16 জুলাই থেকে। তখন এটাকে এই 2.5 মাস করে এখানকার মানে ইউরোপিয়ান ইউনিয়ন নয় শুধু, ফ্রান্স নয় শুধু, ইন্টারন্যাশনালি যতগুলো সংস্থা আছে সবগুলোতে আমি এটা পাঠাইছি, সবগুলোতে। আচ্ছা, ইতিমধ্যেই কোন এক জায়গা থেকে, এটা হইল ইউনিভার্সিটির শিক্ষক এবং ছাত্র যারা নিগৃহীত হয়েছে, অনেক শিক্ষক চাকরি হারা হয়েছে, মারা পিটাই মাইরা ফেলছে বা জেলে আছে, এবং ছাত্র তো প্রচুর, ছাত্রত্ব হারা, অর্থাৎ সেই ইউনিভার্সিটির ছাত্র তারা ইউনিভার্সিটিতে ঢুকতে দিচ্ছে না, কারণ সে ছাত্রলীগ করেছিল। এটা তো কোনো অপরাধ হইতে পারে না, কিন্তু সেই কারণে আজকে হাজার হাজার ছাত্র এইভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটিতে যাইতে পারতেছে না। এইটার উপরে তারা একটা ফাইল বানাইছে। ওইটা আমারটা মোটামুটি 160 না 65 পেজের ছিল, ওদেরটা 280। হ্যাঁ, ওই ফাইলটা যখন আমারে পাঠাইছে আমি ওইটা সব জায়গায় পাঠাইছি। এইটা হইলো দিয়ে। আর এখানে যে বদমাইশটা আছে, এরে শায়েস্তা করার জন্য, তারে আইনের আওতায় নিয়ে আসার জন্য এখানকার অনেক লয়ারের কাছে আমরা ধর্ণা দিচ্ছি যে মানে আর তার কন্টেন্ট গুলো তো আপনি দেখেন, ওই যে আমাদের ডাক্তার মিল্টনও দেখে। হ্যাঁ, সেখানে সে খুব টেকনিক ইউজ করে, অর্থাৎ যেমন এখানকার অনেক লয়ার আমারে বলছে, আচ্ছা তুমি একটা আনো যেখানে তোমারে ধমক দিছে, তোমারে মাইরে ফেলাইবো, কাঠি ফেলাইবো, এরকম কিছু করছে নি। আমি না, সে করছে বাংলাদেশে, সে উস্কাইতেছে বাংলাদেশের ইসলামিস্টদেরকে। হ্যাঁ, তো ওখানে না তোমরা ওইটারে স্টপ করাইবা, যেন এই তোমার দেশের জনগণ এটা না করতে পারে। এখন বাংলাদেশের একটা ঘটনাকে কেন্দ্র করে তো তুমি ফ্রান্সের আদালতে তারে আনতে পারবে না। 32 ভাগছে, 32 ওইটা কোথায়? ফ্রান্সের টেরিটোরিয়ার মধ্যে কোথায়? না। তাইলে সেটা বাংলাদেশে, বাংলাদেশে যাই তুমি তার বিরুদ্ধে মামলা করো। অর্থাৎ এইভাবে তাকে শায়েস্তা করার, এবং যে কোনো লোক যারা জাতির শত্রু তাদেরকে আপনাদের শায়েস্তা করার। প্রতি এত মানুষের প্রত্যাশা, এই একজন মোহিত পাভেল বলে একজন, কোথা থেকে দেখছেন জানেন না, উনি লিখেছেন ইউরোপের মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে ফ্রান্স আওয়ামী লীগ, এদের কাজটা কি তারা নিজেরাই জানে না। কত প্রত্যাশা, চিন্তা করেন আপনি। হ্যাঁ, 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 আমি বললাম আমাকে যারা টেলিফোন করে এত অনুনয় বিনয়, আঙ্কেল একটা কিছু করেন, ভাই একটা কিছু করেন, কিন্তু আমি তো বললাম যে আমি যত চেষ্টাই করি যদি সেখানে ফল না আসে, হ্যাঁ, তাইলে তো এটা নিষ্ফল হয়ে গেল। খেয়াল করছেন? এখন আমি অনেক চেষ্টা করছি, এটা কইলে তো মানুষ এটাকে 29 তারিখে এটা আপনাদের প্রোগ্রামটা কি? 29 তারিখের প্রোগ্রামটা 29 তারিখে হচ্ছে মানে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, এরকম আর কি। হ্যাঁ, ওইটা আমরা স্মারকলিপি দেওয়া হবে ওখানে, এবং আপনার আহ, গ- মানে
অবৈধ বাটপার ইউনূসের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ। হ্যাঁ, এটা হইল 29 তারিখে। ফ্রান্স টাইম ওইটা 3টায় আমরা শুরু করব আর কি। হ্যাঁ, ফ্রান্স টাইম 3টায়। হ্যাঁ, ফ্রান্স টাইম 3টায়। হ্যাঁ, এখন আপনার ফ্রান্সে এখন তো 3টা 37 বাজে। আমরা হ্যাঁ, চেষ্টা করবো ওই সময়টা আমরা সরাসরি লাইভ করার চেষ্টা করবো ফ্রান্স থেকে। হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা নেই। ওইটি করার চেষ্টা করবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আরেকটা এই আর হচ্ছে কি। মানুষের প্রত্যাশা, এই 32টা ভেঙে গেছে, ভেঙে ফেলা হয়েছে, 32টা নতুন করে গড়ে তুলতে বিদেশ থেকে আমরাই তো উদ্যোগ নিতে পারি। অবশ্যই, অবশ্যই, কিন্তু আপনি সেটার জন্য তো সেই অবস্থার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ এখন যে অবস্থাটা আপনি দেখেন, ডাকসুর মতন জায়গায় যেখানে 90 থেকে ছাত্র শিবিরের কার্যক্রম নিষিদ্ধ ছিল, সেটা হইল যতগুলো ছাত্র সংগঠন তারা তার একটা জায়গায় ঐক্যমতে আসছে যে এই মানে দেশ বিরোধী ছাত্র সংগঠনকে এখানে তাদের কার্যক্রম করতে দেওয়া হবে না। এটা হইল সকল রাজনৈতিক সংগঠন মানে ছাত্র সংগঠন, এখানে ছাত্রলীগ ছিল, ছাত্র দল ছিল, বিপ্লবী ছাত্র ইউনিয়ন ছিল, সবাই সেই জায়গাটায় তারা তো ঠিকই তাদের কার্যক্রম চালাইছে। এরা কত মুনাফেক, ওরা অন্তরে যা রাখে মুখে তা বলে না, মুখে যা বলে সেটা অন্তরে পোষণ করে না। যার কারণে তারা ছাত্রলীগে যেমন ছিল, আপনি যাই দেখেন ছাত্র দলের ভিতরেও আছে বা বিভিন্ন সংগঠনের ভিতরেও তারা ছিল এতদিন। 5 তারিখের পরে তারা আত্মপ্রকাশ করলো। এটা তো তাদের বাচ্চা সংগঠন। আর মুরব্বী যেগুলো এখন দেখেন, এই যে বাংলাদেশে পিআর পদ্ধতি, আমি কথার কথা, এখন আমাদের রাজনীতি আমরা হয়তো আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটাও অনিশ্চিত, কিন্তু আমি এই দেশের মানুষ। এই পিআর পদ্ধতি কি একটা সরকারের স্থায়িত্ব আপনার দেয়? প্রশ্নই আসে। এটা আজগুবি একটা জিনিস। এটা ইসরায়েলে নাকি আছে, তাও আবার নেতানিয়াহু এটারে কার্যকরী করতে দেয়। তো আমি মুসলমান, আমি ইসলামের কথা বলি, আমি কোরআনের কথা বলি, আমি হাদিসের কথা বলি, আর অনুসরণ করতেছি ইসরায়েল। এটা কি ধরনের মুসলমান এরা? এদেরকে আজকে যে তারা যে আপনার দেখেন এ পর্যন্ত কতগুলা মাজার বাড়ছে আমাদের ওই অঞ্চলে। আমি শুধু বাংলাদেশ বলবো না, ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার কে করছে? আমাদের এখানে কি নবী বা আমাদের এখানে কোন ওই ধরনের লোকের কোন আবির্ভাব ঘটছে যে আমাদের এই অঞ্চলে ওরা আমাদেরকে মুসলমান বানাইছে? বা এই মুসলমান তো, হওয়ার পূর্বে, মাঝে হজরত শাহজালাল শাহপুরান তার 360 হ্যাঁ, আউলিয়া এরাই আমাদের দেশে আসছিল না সেখানে। না, এটা এটা শুরু হয়েছে খাজা মাইনুদ্দিন সৃষ্টি থেকে। হ্যাঁ, যদি আমি ইতিহাসে ভুল না করি। হ্যাঁ, উনি প্রথম এই ভারতীয় উপমহাদেশে যাইয়া ইসলাম প্রচারে মনোনিবেশ করলেন। তারপরে এখানে 360 আউলিয়া, হ্যাঁ, তারপরে আপনার শাহজালাল শাহপরান, এরাই তো আইসে আমাদেরকে মুসলমান বানাইছে। আমরা কি আমাদের পূর্বপুরুষ কি আগে মুসলমান ছিলাম? এই যে এই যে অর্ধশিক্ষিত যারা ইসলামকে বিকৃত করে মানুষকে উগ্রবাদে ধাবিত করতেছে, মানুষের অর্থাৎ মানুষের ভিতরে যে একটা মানবিক মূল্যবোধ সেটাকে ধ্বংস করে একটা জঙ্গি মানুষে পরিণত করতেছে এবং দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতেছে, তাদের এই তো গডফাদার হইল ডক্টর ইউনূস। এই ডক্টর ইউনূস কথার কথা, সে 8 তারিখ থেকে যে সমস্ত কথা বলে, এইগুলা তো মানুষকে উস্কে দেওয়া। তুমি জঙ্গি হও, তুমি মারো, তুমি অমুকেরে মারো, তমুকেরে মারো। এখন আমি ধরেন যদি আজকে একটা লোকের মারি, হ্যাঁ, সে হয়তো বিপদে পড়ছে, এই জন্য সে এখন দুর্বল, আমি তারে মাইরে ফেললাম, তো তার বাচ্চারা সেটার প্রতিশোধ নেবে না? আর তার এটা তো কি অপরাধের শেষ নাই। বড় একটা অপরাধ তো 32 নম্বর। 32 নম্বর কখন কখন ভাঙা হয়েছে? যখন ইউনূস ক্ষমতায় ছিল। ক্ষমতায় ছিল? হ্যাঁ,
হ্যাঁ, দায়িত্ব তার এটা। এবং এই মব সারা দেশে যে মবকে উস্কাই দেওয়া, হ্যাঁ, আজ পর্যন্ত কোনো মবকারী কোথায়ও গ্রেপ্তার হয়েছে? বরং আপনি আক্রান্ত দেখেন মানুষকে গ্রেফতার করে, আক্রান্ত মানুষকে আক্রান্ত মানুষ গ্রেফতার করে এবং আ- সারা আ- পৃথিবীতে নিজেকে খুবই একটা মানে নোবেল লরিয়েট হিসেবে উপস্থাপন করে। আমাদের এই যে মোজাম্মেল সাহেবের গাজীপুরে উনার বাড়ি ভাঙতে গেল, হ্যাঁ, ওখানে যারা লুটপাট করতে গেল ওদেরকে পুলিশ অ্যারেস্ট করলো না, অথচ ওই গ্রামের কোনো পুরুষ আর রাখলো না, এবং কিন্তু এইভাবে মহিলা। তো লাভ হচ্ছে না কাশেম ভাই, এইভাবে তো থামানো যাচ্ছে না। এই যে মিছিল সারা দেশে, এটা যে নতুন একটা আওয়ামী লীগ গড়ে উঠছে, কিন্তু আওয়ামী লীগের হ্যাঁ, নতুন একটা জেনারেশন গড়ে উঠছে। এরাই তো আওয়ামী লীগের প্রাণ। আপনি যদি দেখেন পাকিস্তান আমল ও যখন আপনার বিভিন্ন ধরনের অত্যাচার অবিচার হয়েছে, হ্যাঁ, দলের নেতা কর্মীদের মধ্যে উপর, তখন কিন্তু আওয়ামী লীগের রক্ষা করছে এই তৃণমূলের মানুষ, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, এরাই কিন্তু আওয়ামী লীগকে আঁকড়াই ধরে রেখেছে। এবং আওয়ামী লীগ তো অবিচার শ্রেণী, খুব কম মানুষ। আপনি তখনকার যদি মুসলিম লীগ, নেজামী ইসলাম, তৎকালীন আমাদের ইস্ট পাকিস্তানে আপনি হিসাব করেন, সবাই কিন্তু বনিদি বংশের মানুষগুলো ওই ওই সমস্ত দল করত। আর যারা খেটে খাওয়া মানুষ, আওয়ামী হ্যাঁ, লীগ করতো। তারা তারা আওয়ামী লীগ করতো। হ্যাঁ, স্বাধীনতার পরে আসেন এই খেটে খাওয়া মানুষদেরকেই, আসলে কথা বললে তো অনেক কথা। এই যে বঙ্গবন্ধু কেন সেদিন দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করলেন, একটা লোক সেটা সম্পর্কে একটু পড়ালেখা করে কেবল বদনাম করে যে বাকশাল করছে, বাকশাল করছে একদলীয় শাসন। আরে বাবা, বাকশালটা কি একদলীয় শাসন ছিল? বাকশালটা ছিল একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম, সমস্ত জাতিকে একটা জায়গায় নিয়ে আসা। তারপরে তুমি ইয়ে করা, প্রতিযোগিতা করো। তুমি এলাকার চেয়ারম্যান হইবা, এখানে কোনো দল থাকবে না, তুমি তুমি কতটুকু সৎ, তুমি তোমার এলাকাকে কিভাবে দেখতে চাও, হ্যাঁ, তোমার প্রতিপক্ষ আরেকটা প্ল্যান করবে বা তার মতামত দেবে। এটার ভিত্তিতে জনগণ একটা সত্যিকার ভালো মানুষটাকে খুঁজে নেবে। কেন বঙ্গবন্ধু এই চিন্তাটা করছে? বঙ্গবন্ধু দেখতেছে তার নাম বিক্রি কইরা, তার আওয়ামী লীগের কথা বইটা নৌকা প্রতীক কইরা ৩০০ জন এমপি মধ্যে কথার কথা ৯৭, ২৯৭, ৯৮ জন এই মার্কা দিয়া এমপি হয়ে যাইতেছে, এবং এদের ভিতরে অনেকেই অসৎ কাজ করতেছে। এই অসৎ মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য উনি এই কর্মসূচির ঘোষণা করছে। আজকে দেখেন আমরা জাতিগতভাবে কত অপদার্থ, যেই সন্তান দুনিয়ায় দেখে নেই, ভূমিষ্ঠ হয় নাই, হেরে কইতেছে দাঁড়িয়ে পোলা, হেরে কইতেছে খারাপ পোলা। আরে বাকশাল তো আপনার কেউ দেখে নাই। বাকশাল এইটার কি বলে আপনার বাস্তবায়িত করা হয়নি। কয় বাকশালের আমলে রক্ষী বাহিনী দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারিয়া ফেলছে। বাকশাল আইসতই না, আমলও আসলো না। আচ্ছা, যে ৩০,০০০, আমরা কথার কথা তখন শুনতাম জাসদের নেতারা কইতে আমরা ৩০,০০০ লোক মাইরে গেছে, মাইরা ফেলছে। আজকে এটার তথ্য অনুসন্ধান করেন তো, ৩,০০০ কি আপনি আনতে পারবেন জায়গায়? ৩,০০০ও তো এটার বাস্তবতা আনতে তারাই তো পারবেন না। প্রাপ্ত চেষ্টা, চেষ্টাটা করে নেই। আর আজকে বাংলাদেশ হয়েছে যাদের যাদের ভোট, কোনো ভোট নাই, একজন ইলেকশন করলে ১০০ নিশ্চয়তা নাই, তারা ঠিক করতেছে রাজনীতি, তারা ঠিক করতেছে আওয়ামী লীগ ইলেকশন করতে দেবে না। মানুষকে, দেশের মানুষকে তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে হবে। রাইট? আপনি তো এইভাবে করতে পারেন না। আপনি রাখেন আওয়ামী লীগ, তারা তো এক পর্যায়ে বলতে চায় যে ৮-এর যে নির্বাচন ওইটাও মানে না। এটার মধ্যে আবার তাদের মধ্যে ওই দুষ্কৃতিকারীদের মধ্যে আবার ভাগ বাটোয়ারা আছে। তারা আবার না না ওইটা না, ওইটা না, ১৩, ১৩, ১৪, ১৮, ২৪ এখানে যাই আপনার নির্বাচন হয়নি। আচ্ছা, ভালো কথা। আপনারা ইতিহাসটা একটু চিন্তা করেন তো। সেই ১৩, ১৪-তে তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধী দলীয় নেতা আপনার
ম্যাডাম খালেদা জিয়াকে যে টেলিফোন করছে, সেই টেলিফোনের যে কনভারসেশন, এটা তো জাতি শুনছে নাকি? এখন কেউ আর এই কথাটা বলে না। নেত্রী কি বলছে সেদিন, যে কোনো তত্ত্বাবধায়কের দরকার নাই, আপনি আসি, বসেন, আমরা দুইজনে সব ঠিক করে ফেলাবো, আপনি কোন কোন মন্ত্রণালয় দিবেন, আর আমরা সবাই মিলে নির্বাচন কমিশনটাকে শক্তিশালী করি যেন নির্বাচনটা অবাধ। এটা খারাপ কথা কইছে? সেটা সেই দিকে ম্যাডাম খালেদা সেই দিকে না হেঁটে উনি কি করলো, এই জামাতিদের কৌশলে উনি নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়া মাঠে নামে গেল। আচ্ছা, ওই সময়টাতে কত লোককে আগুনে পুড়াই মারছে, শেষ পর্যন্ত গরু পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পায়নি, গরুটাকে পর্যন্ত বোমা মাইরা গরু মাইরা ফেলছে। এখন এই যে ধ্বংসযজ্ঞটা যারা করলো, এবং সেই পার্লামেন্ট, আপনি দেখেন ওই পার্লামেন্টের যে বিবরণী, হ্যাঁ, 2009 থেকে 2013 পর্যন্ত, সেখানে একটা দিন পার্লামেন্টে তারা আইসা সুষ্ঠুভাবে কোনো কাজ করার মানসিকতা নিয়ে আসে? আর সেই পার্লামেন্ট মানেই দুইটা মারামারি করব, হ্যাঁ, আপনি আমারে মারবেন, আমি আপনারে মারব। তো এই কথার কথা, সাধারণ জনগণ ভোট দিয়ে আপনাকে পাঠাইলো, হ্যাঁ, দেশের কল্যাণের জন্য, এলাকার কল্যাণের জন্য, আপনি যাই ওখানে করেন মারামারি। এটা কি হয়? হ্যাঁ, এই বিবেকগুলো কেন মানুষের নাই? আজকে এই সত্য কথাগুলো বলার লোক কেন পাওয়া যায় না? একটা নির্বাচনে কি শেখ হাসিনা বা তৎকালীন সরকার বলছে, এই তোমরা কেউ ভোট কেন্দ্রে আসবে না, তোমাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে, রাত্রেই দেওয়া হয়ে গেছে, দিনে দেওয়া হয়ে গেছে, এই কথা বলছে? আজকের এই সরকার, এই ইউনূস বলতেছে, এই তুমি নির্বাচন করতে পারবে না, এই তুমি আসতে পারবে না, এই তুমি ছাত্রলীগ করছো, এখন তোমার আর লেখাপড়া করতে পারবে না। এটাকে স্বৈরাচার বলে, নাকি অবাধ শিক্ষার জন্য, দেশের উন্নয়নের জন্য যেই প্রায় 15.5 বছর শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার যে কাজগুলো করছে, হ্যাঁ, সেখানে যে ভুল ভ্রান্তি হয় নাই তা তো হইতে পারে না। আমি তো ফেরেশতা না, আমি তো মানুষ, আমার ভুল থাকবে, সত্য থাকবে। আওয়ামী লীগ সরকারের সময়, হ্যাঁ, যে ভুলগুলো ছিল সেগুলো তুলে আনো, সেগুলো মানুষের সামনে বলো। কিন্তু আপনাকে যেগুলো একজন ভুল, প্রশ্ন করেছেন কাশিম ভাই, একজন জি, প্রশ্ন করেছেন, বিগত 1 বছরে ফ্রান্স আওয়ামী লীগ প্রোগ্রাম করেছে ছোট বড় 37টা, প্রশাসনিক কার্যক্রম চালিয়েছে 9টা, এর ফলাফল আপনাকে জানতে চেয়েছে। আসলে বিন্দু বিন্দু জল থেকেই সমুদ্রের সৃষ্টি। আমি শুধু ফ্রান্স আওয়ামী লীগের কথা বলবো না, আজকে বহির্বিশ্বে, খোদ সৌদি আরবের বিভিন্ন এলাকার মানুষজন, অর্থাৎ আওয়ামী পাগল যারা, এমন কোনো দিন নেই তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাদের আপনার কি বলে টেলিগ্রাম গ্রুপ, সারাক্ষণ কথা বলে, সারাক্ষণ একে অপরকে অনুপ্রাণিত করে। আমাদের এই অ্যাক্টিভিটিস গুলো কি বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করে নেই? অবশ্যই করছে। অবশ্যই, হ্যাঁ। হ্যাঁ, এই ছোট ছোট কাজগুলো থেকেই, বা ওই যে বিন্দু বিন্দু জলের মাধ্যমেই একটা সমুদ্র সৃষ্টি হয়। এবং এই বাংলাদেশ মানুষ জেগে উঠবে, ঘুরে দাঁড়াবে। পাকিস্তানি প্রেতাত্মা যারা, জননেত্রী শেখ হাসিনা কথাটা কি বলছে, মুক্তিযোদ্ধার নাতি পুতিরে আমি কোটা দেব না, তো কোটা কি রাজাকারের নাতি পুতিরে দেব? কথাটা তো অত্যন্ত যুক্তিসঙ্গত ছিল। সেই যুক্তির কথাটাকে অযৌক্তিক ভাবে আমি এখনো দেখি। আমি নাম বলবো না, বেশ কিছু সাংবাদিক যারা নিজেদেরকে মহাজ্ঞানী মনে করে, তারা বলে, হ্যাঁ, নেত্রী এরকম কথা বলা ঠিক হয়নি। কেন রে বাবা? এটাতে দোষটা কি ছিল? সোরের সোর বলা যাবে না। এই সমাজ থেকে আমরা উত্তরণ চাই। আমরা চাই সাদাকে সাদা বলা হোক, কালোকে কালো বলা হোক। নেত্রীর যে ভুলগুলো ছিল সেটা সুনির্দিষ্টভাবে সামনে আনা হোক। প্রধানমন্ত্রী হিসেবে উনি এই ভুলগুলো করেছেন, কিন্তু এখন কথার কথা, শত শত হাজার হাজার আপনার খুনের মামলা, সাংবাদিক, আচ্ছা, এই যে
বয়স্ক মানুষজনদেরকে এইভাবে খুনের মামলা দিয়া, আর যারাই ধরে তারাই খুনের মামলা দিয়ে দেয়, যারাই ধরে তারাই খুনের মামলা দিয়া, এটা কোনো সমাজ হয়? সভ্য সমাজ তো পরের কথা, বা মানে জালিমের সমাজ, সেটাও, এটা তো কোনো সমাজে হইতে পারে না। এটা কি ছিল শেখ হাসিনার 15.5 বছরে? কেউ কি বলতে পারবে? কিছু যে হয় নাই আমি তো সেটা বলছি না, যে ভুলগুলো হয়েছে সেগুলো শোধরান। এখন আমি একটা ভুল করছি, আপনি এখন এইটা দেখা আরো 1000টা ভুল করবেন, এটা তো সমাধান হইতে পারে না। এটা তো একটা সুন্দর সমাজের জন্য এটা তো কোনো পন্থা নয়। হ্যাঁ, এই এরকম বিপদে কেন জাতিকে নিয়ে যাচ্ছেন আজকে আজিজুর বাংলাদেশ? রহমান, কাসেম ভাই, আজিজুর রহমান জি, নামে একজন লিখেছেন, ওনাকে জিজ্ঞেস করে উনি কোন যুক্তিতে সরকারের কাছ থেকে 20,000 ডলার নিয়েছে। কোন সরকার? মনে হয় এটা আওয়ামী লীগ সরকার। না না, ওইটা তাদের একটা ভুল এবং মিথ্যা রটনা। এটা টাকাটা জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক দূতাবাসে দিছে করোনাকালীন সময়। এটা আমাকে দেওয়ার প্রশ্নই আসে না। আমি দূতাবাসের কে? আমি তো কিছু না। দূতাবাসকে এখানে দেখেন। আচ্ছা, আমরা কি আর্থিক দিক থেকে খুব শক্তিশালী একটা দেশ? তা তো না। কিন্তু জননেত্রী শেখ হাসিনা কতটুকু মানবিক ছিল, করোনাকালীন সময়ে এই প্রবাসী বাঙালিদের জন্য উনি একটা ফান্ড কিন্তু পাঠাইছে, সব দেশেই পাঠাইছে, ফ্রান্সেও পাঠাইছে। সেটা আনুমানিক হয়তো 20,000 21,000 এরকম হবে ইয়ের আহ, সংখ্যাটা। তখন দূতাবাস এটা কমিউনিটির এক ভার্চুয়াল মিটিং করে, হ্যাঁ, এবং সেখানে আমাদেরও একটা সহযোগিতা নিছে। হ্যাঁ, তখন ইমতিয়াজ সাহেব ছিল অ্যাম্বাসেডর, এবং সেখানে আমরাও আমাদের মতন করে লিস্ট দিছি, এখানে কমিউনিটির আরো লোকজন ওইভাবে লিস্ট দিয়া দূতাবাসের তত্ত্বাবধানে এই সাহায্যটা বিতরণ করা হয়েছে। তো এখানে আমি নিব কোত্থেকে? আমি তো দিছি, আমি তো দিয়ে আসছি এবং দিতেছি। এবং সেখানে এটা তো দূতাবাস করছে, সরি, আমরা ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে এরকম একটা লিস্ট নিয়ে মানুষের ঘরে ঘরে, আমি নিজেও গেছি, হ্যাঁ, মানুষের ঘরে ঘরে আপনার খাবার পৌঁছাই দিছি। তো এইটা, এটা কি সরকার থেকে 20,000 ডলার দেওয়া বা 20,000 ইউরো নেওয়া, নাকি মানুষের জন্য বা মানুষের বাড়িতে বাড়িতে খাবার দেওয়া? তো এখানে আসলে আমাদের এই জায়গায় হইল সমস্যা। আমি যখন আপনাকে দেখতে পারবো না, তখন আপনার নামে যাচ্ছে তাই বলি, যেটা চলন কোনো বাঁকা, বাস্তব একটা কথা আছে, দেখতে নেই চলন বাঁকা। আচ্ছা রাইট। কাসেম ভাই, আপনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, আপনি প্রবীণ একজন মানুষ, আপনি কি দেখছেন বাংলাদেশ সামনে? ওরা কি আওয়ামী লীগকে মাইনাস করে ইলেকশন করতে পারবে বা করে ফেলবে? ইলেকশন হবে কি হবে না সেটাই একটা আহ, অনিশ্চয়তার পথে। আপনি বুঝেন তো, রাজনীতি সমাজনীতি এটা হইলো আপনার সোশ্যাল সায়েন্স, যেটা পিওর সায়েন্সের মতন না যে A+B² দুনিয়ার এই মাথা থেকে ওই মাথা বা আদি থেকে এখন পর্যন্ত ভবিষ্যতে একই সূত্র থাকবে। বাট রাজনীতি তো সেটা না। সেটা, এটা সোশ্যাল সায়েন্স, যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে সূত্র তৈরি করে। এখন বাংলাদেশের যে অবস্থা, আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা কোনো শাসন ব্যবস্থা না, এটা কোনো সমাজ ব্যবস্থা না। কাজেই প্রকৃতি কখনো এই অবস্থা মেনে নেওয়ার প্রশ্নই আসে না। আমরা সেই 69-70 সময়টা যদি আমরা সামনে আনি, হ্যাঁ, আমরা একটা সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আজকের যে অবস্থা, আজকে শুধু অন্যায় না, মহা অন্যায় হচ্ছে। আজকে একটা মানুষকে পিটাই মেরে ফেলছে, এবং এটা একদিনের ঘটনা না, প্রতিদিন শত শত হাজার হাজার ঘটনা ঘটতেছে। মহিলার লাশ, আর স্বাধীনতা যুদ্ধকালীন এভাবে খালে বিলে মানুষের লাশ পাওয়া গেছে। আজকে কথার কথা, এখন তো যুদ্ধ শুরু হয়নি বা গৃহযুদ্ধ চলতেছে না, সেই অবস্থা তো আপনি দেখেন, খালে বিলে নর্দমায়, হ্যাঁ, হঠাৎ করে দেখা গেছে একটা নারীর লাশ, একটা শিশুর লাশ, একটা মানুষের লাশ, অপরিচিত মানুষের লাশ এক জায়গায় মাইরা
আরেক জায়গায় নিয়ে ফেলে আসতেছে। আজকে কথার কথা, একটা দেশে শান্তি শৃঙ্খলার জন্য কারা কাজ করে পুলিশ। সেই পুলিশের ৩,২০৮ জন সম্ভবত ফিগারটা। এই পুলিশকে হত্যা করার পরে, হ্যাঁ, যারা হত্যা করছে তাদেরকে ইন্ডিমনিটি দিছে কে? এই ইউনূস। হ্যাঁ, এখন আপনি যেই পুলিশকে কথার কথা তারে এবং তো পুলিশকে বলতেছে আওয়ামী লীগের মিছিল থেকে লোক ধরতে পারলে জনপ্রতি ৫,০০০ টাকা পাবে। ৫,০০০ টাকা করে পাবে। হ্যাঁ, এবং কয়টা ধরছে মানে এইভাবে প্রলোভিত করতেছে, অর্থাৎ আপনাকে অসৎ করার জন্য যতটুকু করার দরকার তারা তাই করছে। কিন্তু ওই পুলিশের ভিতরে এরা তো মানুষ, সে তো তার ভিতরে কি একটা ক্ষোভ আছে না, যে তার সহোদর, তার একটা ভাই মেরে ফেলছে, অথচ তার কোনো বিচার হচ্ছে না, বা বিচার চাওয়াও যাবে না, আপনি বিচার চাইতেই পারবেন না। তো এই অবস্থা, কি সে আপনার মনের দিক থেকে শান্তিতে কাজ করতে পারবে? শুধু তাই না, সে যখন কোনো অন্যায়ের প্রতিবাদ করতেছে, এখনো বাংলাদেশে দেখেন অনেকগুলো ঘটনা ঘটছে, এবং চট্টগ্রামের ঘটনা তো রাউজান সম্ভবত, ওই যে একটা ওসি ট্রান্সফার হয়ে গেল, তার দোষটা কি? ওখানে মানে কথার কথা মব সন্ত্রাস করে ও বলতেছে যে অমুকের অ্যারেস্ট করো। এখন ওসি কইতেছে তার নামে কোনো মামলা নাই, আমি তাকে কিভাবে অ্যারেস্ট করবো? কয় না, সে ছাত্রলীগ করছে, ছাত্রলীগের লোক। তো এইভাবে, অর্থাৎ আইন যখন জনগণ নিজের হাতে উঠাই নেয়, তখন তো সেটা আর সমাজ দেশ থাকে না, এবং সেটার একটা পরিসমাপ্তি অবশ্যই আসবে। এটা কেউ রুখতে পারবে না, কারণ প্রকৃতি কাউকে ক্ষমা করে না। আপনি কি সামনে কোনো যুদ্ধ দেখছেন, গৃহযুদ্ধ? হইতেও পারে, হইতেও পারে, হইতেও পারে। কারণ এই যে স্বাধীনতা বিরোধী চক্রের যে আস্ফালন আজকে সমাজে, আপনি কি মনে করেন গ্রামের সাধারণ মানুষ বা, হ্যাঁ, এরা তো বাংলাদেশটাকে ভালোবাসে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে, কারণ এই মুক্তিযুদ্ধ হচ্ছে বাঙালি জাতির জন্য মা। মা তার সন্তান প্রসব করছে, হ্যাঁ, যেটা আমাদের বাংলাদেশ, এবং এই বাংলাদেশকে ধারণ করে, এইটাই তো হচ্ছে আপনার অন্তত ৯০-৯৫% মানুষ। আপনার সাথে আমার মতের অমিল থাকতে পারে, আপনি হয়তো জাসদ করেন, আমি হয়তো বাসদ করি, আরেকজন হয়তো আওয়ামী লীগ করে, যে যেটাই করুক, কিন্তু এই দেশটাকে তো সবাই ভালোবাসে। এই দেশটাই তো আমার মা। হ্যাঁ, তো কাজেই এ মাকে যারা আজকে বিকলাঙ্গ বা কথার কথা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ভাবে মুক্তিযুদ্ধকে দীক্ষিত করে, বিকৃত করে, খাটো করার জন্য যারা কাজ করতেছে, এদের পরিসমাপ্তি এই বাংলাদেশের মানুষ একদিন অবশ্যই করবে। কারণ এই মুক্তিযুদ্ধ, আমি বলি আপনাকে, শুনেন, আমি আওয়ামী লীগ করি, ঠিক আছে, আমার ৫১ বছর আওয়ামী লীগের এই মেঠোপথে হাঁটতেছি, সেটা আমার ব্যাপার। সবাই আওয়ামী লীগ করতে হবে তা না, সবাই কেন আওয়ামী লীগ করবে? এটা বাধ্যবাধকতার কোনো প্রয়োজন নাই। কিন্তু আপনি আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, বঙ্গবন্ধু, জয় বাংলা, এই জয় বাংলা কি? জয় বাংলা বাংলাদেশের কথার কথা ১৯৭১-এর সেই রণধ্বনি ছিল জয় বাংলা। সেই জয় বাংলাকে আমরা কি করলাম? এটা আওয়ামী লীগের স্লোগান। কেন রে বাবা? আওয়ামী লীগ কি কোথায় বলছে যে তুমি অন্য দল করলে জয় বাংলা বলতে পারবে না, বা তুমি বলো না? আপনাদের কেন? অনেক দায় ভাই, কাসেম ভাই, জি, আপনাদের অনেক দায়। আপনাদের ফ্রান্স থেকে এসে ইউনূস ক্ষমতা দখল করছিল, দেশটাকে ছারখার করলো। ইউনূসকে ক্ষমতাচ্যুত হওয়ার পরে আবার কি ফ্রান্সেই কে আশ্রয় নেবে? আমার মনে হয় না, আমার মনে হয় না, কারণ আহ, ইতিমধ্যেই আপনারা হয়তো দেখেছেন সে ফ্রান্সে আসতেছে, সে ম্যাক্রোর সাথে একটা আহ, দ্বিপাক্ষিক আলোচনার জন্য আলোচনার সুযোগ চেয়েছে, কিন্তু ম্যাক্রো সেটা দেয়নি। হ্যাঁ, যার কারণে সে আর ফ্রান্সে আসেনি। হ্যাঁ, সে কাতারে গেছে, সেখানে আপনার কথার কথা আমিরের সাথে দেখা না করতে করতে পারে তার মায়ের লোকে দেখা করে চলে আসছে। সে কথার কথা ব্রিটেনে তো প্রধানমন্ত্রী তারে কোনোভাবেই এলাও করে নাই।
তো এইভাবে সারা পৃথিবীতে আমি যে কথাটা বলতে চাই যে 5ই আগস্ট আসলে আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। হয়তো এখানে একটা আমাদের জন্য একটা পরীক্ষা হচ্ছে, এটা ঠিক। হ্যাঁ, কিন্তু 5ই আগস্টের এই ঘটনার মধ্য দিয়ে এর আগে যে বাংলাদেশের মানুষের কাছে এবং বহির্বিশ্বে ইউনূসের যে একটা ভাবমূর্তি ছিল গত ভাবমূর্তি 13, শেষ, ভাব এইটা এবং একেবারে মূর্তি দুটোই শেষ, একেবারে দুটোই শেষ। একেবারে সে যে একটা অথর্ব, সে যে ওই যে আমাদের দেশের মলম বিক্রেতা। হ্যাঁ, যে কথার কথা আমার জীবনের একটা ঘটনা বলি, মানে এক মানে হোটেলের পিছনে এক লোক লাকড়ি আছে না, যে আমাদের ওই যে চুলায় জ্বালায় যে, হ্যাঁ, এটারে কুচি কুচি করে কাটতেছে। তা আমি কই, এই তুমি এটা কি করতেছ? কয়, ছোট মিয়া আমরা কথা কইয়েন না। আমি কই, কি কয়, এইটা নিয়ে আমি বেশি এলাম। কেমনে বেচবা? গুড়া করতেছে আর কি। কয়, সমুদ্রের ফেনা, ওই যে কুইকাশ কয় না, এই কুইকাশের জন্য সমুদ্রের ফেনা কইয়া আমি বেশি এলাম। এই প্রকৃতির একটা জঘন্য মানুষ, তার অধঃপতন যখন হবে এবং হইতে বাধ্য, মানুষকে আপনি যখন একটা মানব সৃষ্টি যদি কারো উপরে কোনো অত্যাচার করেন, ওইটা কিন্তু সরাসরি আল্লাহর ইয়েতে যায়। হ্যাঁ, কারণ আল্লাহ তো সৃষ্টি এবং স্রষ্টার সাথে অটোমেটিক একটা যোগাযোগ আছে প্রতিটি ক্ষেত্রে। আপনি যখন বা আমি যখন ধরেন কোনো কারণে, হ্যাঁ, একটা লোকের মনে কষ্ট দিলাম বা তারে দৈহিক মানসিক যে কোনো ধরনের, হ্যাঁ, অত্যাচার করলাম, এটা সরাসরি আল্লাহ ওইটাকে মানে আল্লাহর কাছে চলে যায় এবং সেখান থেকে উনি তখন একটা শাস্তির ব্যবস্থা করে ফেলেন। এখান থেকে আপনি, আমি, ডক্টর ইউনূস কেউ মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। এবং এই আল্লাহর তরফ থেকেই একটা সৃষ্টি, একটা কিছু মধ্য দিয়ে তার পতন ঘটবে এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিজয় হবে। কারণ দেশ সেটাই যদি হোক বা কাসেম ভাই, দেশটা দেশটা একটা মুক্তি চায়, দেশ এই দেশ অপশাসন থেকে মুক্তি চায়, দেশটা দেশটা খুবই যদি দেশটা খারাপ থাকলেই আমার মুক্তিযুদ্ধ থাকবে, দেশটা থাকলেই আমার বঙ্গবন্ধু থাকবে, দেশটা থাকলেই এই 32 নাম্বার আরো অনেক আপনার গৌরবের মধ্য দিয়ে মাথা তুলে দাঁড়াবে। আর দেশ যদি না থাকে তাহলে আমার মুক্তিযুদ্ধ থাকবে না। এই দেশকে রক্ষা করতে হইলে সকল দেশপ্রেমিক মানুষ, সকল দেশপ্রেমিক মানুষ জেগে ওঠার জন্য আহ্বান জানাচ্ছে। এবং আজকে বিদেশে শুধু আমি ফ্রান্সের কথা বলবো না, সমস্ত ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট, সব জায়গায় আপনি খোদ সর্বত্রই যে দেশপ্রেমিক জনগণ, তারা বিভিন্ন ভাবে তাদের ক্রিয়াকর্ম করতেছে। এবং ফ্রান্সেও আমরা আজকে আগামী সোমবারে 29 তারিখ সোমবার ফ্রান্স সময় বিকেল 3টায় আমরা যে মানে বিক্ষোভ সমাবেশ করছি, সেখানে মোটামুটি বিশেষ করে ফ্রান্স প্রবাসী সকল বাঙালি ভাই বোনদের সহযোগিতা কামনা করছি। সাজ্জাদুল বারী বলে একজন লিখেছেন, কাসেম সাহেব ভালো লোক, কিন্তু উনি প্রকৃত বঙ্গবন্ধু সৈনিক চেনেন না। কাসেম সাহেবের কমিটিতে 300 জনের মধ্যে 200 জনই জামাত শিবিরের লোক। ধন্যবাদ। আসলে এই কমিটিটা আমার না। হ্যাঁ, অর্থাৎ আমি দায়িত্বে আসার পরে কোনো কমিটি করা হয়নি। হ্যাঁ, এখন, হ্যাঁ, এখানে আমরা কিন্তু অনেকবার আমাদের কার্যকরী কমিটির মিটিং বলেন বা যে কোনো ইয়েতে, যে আপনাদের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে ওইটা হাজির করেন। সাথে সাথে তা কারো নাম আমি ঢুকাইতে না পারলেও কাটার ক্ষমতা আমার আছে। হ্যাঁ, কার্যকরী অনেক কমিটির, ধন্যবাদ কাসেম হ্যাঁ, ভাই, অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার নেতৃত্বে 32 নম্বর নতুন করে গড়ার একটা আন্দোলন শুরু হোক। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আপনার।